শুভেচ্ছা মিস্টার আজিজ 365 ব্লগে আপনাদের স্বাগতম। যদি আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে আমি হাঙ্গেরির বিষয় সম্বন্ধে আলোচনা করব। আমার সাথে আছেন সাইফুর রহমান। সাইফুর রহমান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 2025 সালে হাঙ্গেরির যে আপডেট আসতেছে সেই আপডেট নিয়ে আমি আলোচনা করব। বিগত বছরে হাঙ্গেরিতে ভিসা অনেক সময় বন্ধ ছিল, আর অনেকে কমেন্ট করেছেন যে হাঙ্গেরিতে ভিসা হয় না কেন বা বন্ধ, অনেকে জমা দিয়েছেন ফাইল, ভিসা হয় নাই, রিজেক্ট খেয়েছেন। সো হাঙ্গেরির যে এই ভিসা রিজেক্টের কারণ, সুবিধা অসুবিধা এবং 2025 সালে কী আপডেট আসছে সে সম্বন্ধে আমি বিস্তারিত বলবো। সো আমার চ্যানেলকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, যাতে আমি হাঙ্গেরি সম্বন্ধে যেগুলো বলবো আপনারা জানতে পারেন, আর যদি স্কিপ করে যান তাহলে সব কিছু অজানা হয়ে থেকে যাবে। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। সাইফুর রহমানের কাছে জানতে চাইব, হাঙ্গেরিতে অন্য অন্য কান্ট্রিতে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না, কিন্তু হাঙ্গেরির ক্ষেত্রে সার্টিফিকেট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে। তো কতটুকু যোগ্যতা হলে সার্টিফিকেট ইস্যু করা লাগে, আর কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট হলে এই হাঙ্গেরির জন্য ভালো হয়, আর কই মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে? প্রথমত বলি আমি সার্টিফিকেটের ক্ষেত্রে, সার্টিফিকেট আপনার কাজের উপর নির্ভর করে। যেমন ধরেন আপনি এখন মাস্টার্স ফার্স্ট, বিসিএস ফার্স্ট, সব কিছু ফার্স্ট, মানে হায়ার স্টাডি আপনারা আছে, সেক্ষেত্রে আপনি হাঙ্গেরিতে কেন ওয়ার্ক পারমিটে যাবেন, কেন কনস্ট্রাকশনের কাজ করবেন, সো সেই বিষয়ে আপনি চিন্তা ভাবনা করে আপনার সার্টিফিকেট শো করবেন। সেটা গেল আপনার জব রিকোয়ারমেন্ট, যেই এজেন্সি থেকে আপনি অ্যাপ্লাই করবেন, সেই এজেন্সি যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই এজেন্সি এবং যেই কোম্পানি অ্যাপ্লাই রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সার্টিফিকেট শো করবেন। এমন নয় আপনি যদি একবারে বিসিএস ফার্স্ট সেটা যদি আপনি শো করেন সেক্ষেত্রে আপনার ভিসা 100% হয়ে যাইব, এরকম কোনো কথা নয়। সো এই গেল সার্টিফিকেটের বিষয়। এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়, 6 মাস, অন্ততপক্ষে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনাকে। ডিপোজিটের একটা সুন্দর একটা ট্রানজ্যাকশন দেখাইতে হবে। এবং টাকা অ্যামাউন্ট আপনারা অনেকেই বলে দিয়ে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দেখাইলে আমার ভিসা হয়ে যাবে, সেটাও কিন্তু আপনার ম্যান্ডেটরি না। আপনি মিনিমাম, আমি একটা অ্যাভারেজ দিয়ে রাখি আপনাদেরকে, 6 থেকে 7 লাখ এরকম একটা অ্যামাউন্ট আপনি শো করতে পারেন প্রতি মাসের স্যালারি অনুযায়ী। যেমন ধরেন 20,000, 30,000 টাকা স্যালারি, এটা শো করলেই সমস্যা নাই, আপনার ভিসা হবে ইনশাল্লাহ। তো সাইফুর রহমানের কাছে আরও একটা বিষয় জানবো, ভিসা এমবেসিতে যদি জমা দেয়, আমাকে অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে ভিসার জন্য এমবেসি ফেস করেছি, জমা দিয়েছি, বা আমরা কোনো রেজাল্ট পাই নাই। এই সম্বন্ধে আমাদেরকে কিছু বলবেন, কেন এটা এমবেসিতে হয়? আসলে এটা মূলত কয়েকটি কারণে হয় থাকে। সেটি হচ্ছে আপনার, আমি স্টেপ বাই স্টেপ বলবো। সেটি হচ্ছে কোম্পানির কারণ হতে পারে, আপনার ডকুমেন্টের কারণ হতে পারে, আপনার আরও কয়েকটি আছে ইস্যু, সেই ইস্যু কারণে হয়ে থাকে। সো কোম্পানির যে বিষয়টা আপনার আমি বলে দিই প্রথমে। কোম্পানির বিষয় হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি এখন হাঙ্গেরিতে সুযোগের মাধ্যমে, বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে কোম্পানি চালু হয়ে গেছে। সো হাঙ্গেরি সরকার কিন্তু এখন রেড অ্যালার্ট জারি করছে ওই কোম্পানিগুলোতে, যে পারমিট ইস্যু করবে না, ভিসা দিবে না সেই কোম্পানিতে। আপনার এজেন্সি যদি আপনার ওই কোম্পানিতে আপনার পারমিট ইস্যুর জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আপনার পারমিট যদিও পান কিন্তু ভিসা পাবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় না। সো 2025 সালে আপনার ফরেন মিনিস্ট্রি এটা আপনার সব ডকুমেন্ট যদি নির্দিষ্টভাবে ডেকোরেট না থাকে, তাহলে আপনার ইমেল করে জানিয়ে দেয় এমবেসি আপনার এই সমস্যার কারণে আপনার ডেট দিবে না। সেটা হলো মূল বিষয়, আপনার অ্যাপয়েন্টমেন্ট দেয় না আর কি। এটাই আপনার ডকুমেন্ট যদি টুক না থাকে আর কি। তাহলে এই 2025 সালে এমবেসি যদি আপনার যেগুলো ডকুমেন্ট আপনি সাবমিট করবেন, সেগুলোর যদি এই ডকুমেন্টগুলোর কোনো কারণে আন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল হয়, তাহলে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। আর ওই মানে পরবর্তীতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ডেট তখন পাওয়া যায় না। আপনার বাংলাদেশের ক্ষেত্রে কিছু ডকুমেন্টে ভুল হয়ে থাকে, যেমন নামের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে, সেক্ষেত্রে হতে পারে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেয় না, যদি ওরা মিল না পায় ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দেয় না। এটা 2025 সালের ক্ষেত্রে 25 সালে এটা শুরু হবে, 25 সাল থেকে এটা ভালো করে তদন্ত করবে আরও বেশি। আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে যাই যে আপনারা যদি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে ডিল করেন, তাহলে এই ডিল করার সাথে যে অল্প টাকা দিয়ে ডিল করবেন, যেমন
40-50 হাজার এরকম। আর ভিসা হওয়ার পর এই ফুল টাকা দিবেন কনফার্ম হওয়ার পর। তো সাইফুর রহমানের কাছে আরও একটা বিষয় জানবো, হাঙ্গেরিতে নতুন 2025 সালে যে নিয়ম করেছে সেটার ক্ষেত্রে সার্টিফিকেট এবং ম্যান্ডেটরি অবশ্যই লাগবে। সেক্ষেত্রে সাইফুর রহমান আমাদের কিছু বলেন। হাঙ্গেরির আপনার ফরেন মিনিস্ট্রি এটা কিন্তু সকল ক্লায়েন্ট আছে আর সকল কোম্পানিকে নোটিশ দিয়ে দিয়েছে যে যারা পারমিট ইস্যু করবেন ভিসার জন্য তাদেরকে অবশ্যই সার্টিফিকেট দেখে তারপর পারমিট ইস্যু করার ক্ষেত্রে নোটিশ জারি করে দিয়েছে, সেটা বাধ্যতামূলক লাগবে আপনার। হ্যাঁ, আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মানে কতটুকু হলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে? সেই বিষয়ে আগে মেনশন করে রাখছি যে আপনার কাজের উপর নির্ভর করে কোন কোম্পানি আপনার রিকোয়ারমেন্ট করে কতটুকু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই বিষয়ে আপনি কোম্পানির রুলস রেগুলেশন দেখে তারপরে আপনি সেটা শো করবেন। আপনি যদি এলিজিবল হন যে আপনি যেমন ওরা রিকোয়ারমেন্ট করছে আপনি এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকবেন, সেক্ষেত্রে আপনি উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট দেখালেই হবে শুধু। তো সাইফুর রহমানে বলতে চাচ্ছেন যে যদি না আপনি শিক্ষাগত যোগ্যতা আপনি যাচ্ছেন একটা ওয়ার্কার হিসাবে, সো আপনি এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন বা পিএইচডি করেছেন, মনে করছেন আমি এটা মানে সাবমিট করলে আমি ভিসা পেয়ে যাব, এটা সম্ভবত আপনার ভুল ধারণা। সো আপনি যেহেতু আপনি ওয়ার্কার হিসাবে যাচ্ছেন একটা কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনি একটা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক সার্টিফিকেট দেখালেই ইস্যু করলে আপনার জন্য বেটার। তো আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। তো সাইফুর রহমানের কাছ থেকে আরও একটা বিষয় জানবো, ভিসা হাঙ্গেরির ভিসা হাঙ্গেরির ভিসা রেশিও কেমন এবং হাঙ্গেরির ভিসা রিজেক্ট হয় কেন, সে বিষয়ে আজকে আমাদেরকে কিছু বলেন। হাঙ্গেরির ভিসা রিজেক্টের অনেকগুলো কারণ আমি আগেও মেনশন করছি। সো আপনাদের যদি ডকুমেন্ট সবগুলো ঠিক না থাকে, কোম্পানি ঠিক না থাকে, যেমন ধরেন ইন্ডিয়া, পাকিস্তান এবং নিকটবর্তী অনেকগুলা দেশ থেকে যাইয়া এখানে কোম্পানি তৈরি করছে যেগুলো রেড অ্যালার্টের মধ্যে আছে, সেখান থেকে পারমিট যদি বাইর করে সেক্ষেত্রে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ওই কোম্পানিগুলো অলরেডি রেড অ্যালার্টে আছে, ওইগুলো পারমিট যদিও বাইর করতে পারে কিন্তু ভিসা দিবে না। এমবেসি ওইগুলো ভালো করে তদন্ত করে, এবং আপনার যদি ডকুমেন্টে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও আপনার ভিসার রেশিও কমে যায়। যেমন ধরেন আপনি ফেক ডকুমেন্ট দিয়েছেন, আপনার 30 জন একসাথে অ্যাপ্লাই করছেন অথবা 30 জন একই কোম্পানিতে অ্যাপ্লাই করছে, সেক্ষেত্রে আবার ভিসা রেশিও কমে যায়। সেক্ষেত্রে অনেকে বলে যে হাঙ্গেরি ভিসা হয় না, কেন হয় না সেগুলা যাচাই করে না, শুধু বলে যে হাঙ্গেরি ভিসা রেশিও কমে গেছে। আসলে আপনার যদি ডকুমেন্ট অ্যাকুরেট থাকে এবং আপনার কোম্পানি সঠিক থাকে সেক্ষেত্রে আপনার ভিসা 100% হওয়ার সম্ভাবনা থাকে। এটা 2025 সালের ক্ষেত্রে। 2025 সালে এগুলা নতুন আপডেট দিয়েছে, এখন পর্যন্ত আমরা নতুন আপডেট বলতেছি। 2025 সালে এগুলা আপনার ভালো করে তদন্ত করবে আর কি। সাইফুর রহমানের কাছ থেকে আর একটা বিষয় আমরা জানবো, এই বিষয়ে আমাকে অনেকে কমেন্ট করেছেন যে হাঙ্গেরিতে পিআর এবং পাসপোর্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে আজকে সাইফুর রহমানের কাছ থেকে আমরা জানবো। সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে, তাহলে এই ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার এই ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো সাইফুর রহমান, অনেকে আমাকে বলেছে এই হাঙ্গেরিতে পিআর পাওয়া যায় না এবং কি কার্ড পাওয়া যায়, পাসপোর্ট পাওয়া যায় না, কিন্তু টিআরসি কার্ড পাওয়া যায়। সেটার ক্ষেত্রে আমাদেরকে আজকে বলেন। টিআরসি কার্ড হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানিতে আপনি কত বছরের চুক্তিতে আসছেন সেটা। আপনি যদি কোম্পানিতে 5 বছরের চুক্তি থাকেন তাহলে 5 বছরের জন্য টিআরসি কার্ড পাবেন, 2 বছরের জন্য 2 বছরের টিআরসি কার্ড পাবেন। কিন্তু পিআরের ক্ষেত্রে যে বিষয়টা, হাঙ্গেরি কিন্তু এইটা মানে সূক্ষ্মভাবে বিবেচনা করে পিআর দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড দেওয়ার ক্ষেত্রে। হাঙ্গেরিতে মানে এক কথায় পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। আপনার অনেকে আবার চিন্তা করে যে হাঙ্গেরিতে যাবে, যে বিয়ে শাদী করবে, তারপর পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পাবে, কিন্তু সেক্ষেত্রেও আপনার হাঙ্গেরি অত্যন্ত সূক্ষ্মভাবে এগুলা বিবেচনা করে। সেক্ষেত্রে আপনার হাঙ্গেরিতে পার্মানেন্টভাবে সেটেল হওয়ার ক্ষেত্রে আপনার বিরাট অসুবিধা। আপনি কখনোই হাঙ্গেরিতে সেটেল হতে পারবেন না। যদিও আপনি সেটেল হওয়ার জন্য চেষ্টা করেন, অনেকগুলো উপায় আছে, সেগুলা অন্যান্যভাবে সেটেল হওয়া যায়, কিন্তু আপনি
যদি ওয়ার্ক পারমিটে যাইয়া সেটেল হওয়ার চিন্তা করেন অথবা বিয়ে শাদী করে সেটেল হওয়ার চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি 100% ভাবে আমি বলতেছি যে সেটেল হতে পারবেন না। কিন্তু আপনি হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনি অন্যান্য দেশে মুভ করতে পারবেন। ইউরোপে, যেহেতু ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশ, সেহেতু আপনি হাঙ্গেরিতে যাওয়ার পরে কাজ করবেন অথবা অন্যান্য দেশে যাইয়া সেটেল হতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা বা বিঘ্ন নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে টিআরসি কার্ড পাবেন হাঙ্গেরিতে গেলে, পিআর আর পাসপোর্ট পাবেন না। তো আপনারা এটা কল্পনা করবেন না যে আমি হাঙ্গেরিতে পিআর বা পাসপোর্ট পাবো। সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে, আপনারা যদি হাঙ্গেরিতে যান, আপনার ভিসার যখন টিআরসি কার্ডের মেয়াদ শেষ হবে আপনি অন্য দেশে মুভ করবেন, বাংলাদেশে যাওয়ার প্রয়োজন নেই। সো সাইফুর রহমান, আমাদেরকে হাঙ্গেরি ইন্টারনাল বিষয় সম্বন্ধে আমাদেরকে কিছু বলেন। ইন্টারনাল বিষয়ে অনেকে জানতে চান, আমার কাছেও জানতে চান যে স্যালারি বিষয়ে বলতে হবে। আবার অনেক এজেন্সি বলে যে স্যালারি আপনার 1500-2000 ইউরো হতে পারে, কিন্তু আমি যে বিষয়টা পর্যবেক্ষণ করতে পারলাম যে স্যালারি আপনি যদি বেসিক কাজ করে থাকেন তাহলে 800-900 ইউরো ইনকাম করতে পারেন। অনেক এজেন্সি বলতে পারে যে আপনি গেলেই আপনি 2000-2500 ইউরো পাবেন, কিন্তু সেটা পাবেন না। আপনি সেই বিষয়ে আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আসবেন যে আপনার স্যালারি কত হবে, এবং এজেন্সির সাথে ভালো করে কন্ট্যাক্ট করবেন। আর এজেন্সিকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আপনি ততটুকু টাকা দিবেন যতটুকু ভিসা পারমিট বের করার জন্য দেওয়া লাগে। তারপরে আপনি যখন হাঙ্গেরিতে মুভ করবেন তারপরে টাকা দিবেন, সে বিষয়ে আপনি চিন্তা ভাবনা করবেন। আমি আর বেশি কিছু বলবো না এই বিষয়ে। সো আপনারা নিজেই চিন্তা ভাবনা করে এজেন্সি দিবেন। আর অনেকেই কমেন্ট করে থাকেন, আমার কাছেও অনেকে SMS করে থাকেন, আমার আজিজুল ইসলাম ভাইয়ের কাছেও আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন আপনার এজেন্সি, ভালো একটা এজেন্সি খুঁজে দেন। কিন্তু আমরা যদি এজেন্সির কথা বলি, সেক্ষেত্রে কোনো এজেন্সি আমাদের কাছে পারফেক্ট মনে হয় না, কারণ এজেন্সিগুলো কাজ করে টাকার জন্য। আমরা সেক্ষেত্রে কোনো ইনফরমেশন দিতে পারি না, দুঃখিত। তো সাইফুর রহমান ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম আজকে হাঙ্গেরির সম্বন্ধে। তো আমার একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মাধ্যমে কাজ করেন, আসলে এজেন্সিকে যাচাই বাছাই করবেন সঠিকই। এখন বাংলাদেশে হাঙ্গেরির কনসুলেশন সভা আছে বা এই ক্রোয়েশিয়ারও আছে, এই জন্য বাংলাদেশে অনেক নাম করা এজেন্সি হবে। সো আপনারা যাচাই বাছাই করে ওইটা দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই কোনো কিছু হাঙ্গেরির সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে। আর অনেকে আমাকে বলেছেন ভাই একটা এজেন্সির নাম বলে দেন। আসলে আমরা এজেন্সির নাম বলা ঠিক নয়, কারণ এজেন্সি সকল আমাদেরকে মাঝপথে রেখে ওরাই বাটপারি করতে পারে। সো এই বিষয়ে আসলে আমরা এখনও যাচাই বাছাই করতেছি যে ভালো এজেন্সি পাই কিনা, পাইলে অবশ্যই আমরা এই কন্টেন্টে দিয়ে দিব এজেন্সির নাম ইনশাআল্লাহ। সো আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।